আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষষ্ঠ অধ্যায়ের 2019 সালের সৃজনশীল নিয়ে কথা বলছি। দেখো, প্রথম সৃজনশীল নাম্বার 11, রাজশাহী বোর্ড 2019 সালে যে প্রশ্নটা আসছে, আমরা একটু উদ্দীপকটা দেখি যে আসলে উদ্দীপক এখানে কি বলা হয়েছে সে বিষয়টা একটু। যে রাজশাহী বোর্ড 2019-এর যে উদ্দীপকটা সেটা হচ্ছে এরকম: 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট তামার গোলককে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করায় আয়তন 32 মিটার কিউব হলো। তাহলে আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শেষ তাপমাত্রা হচ্ছে 110 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাকে উত্তপ্ত করার পরে তার আয়তন 32 মিটার কিউব হলো। তাহলে এটা কিন্তু শেষ আয়তন। তামার আপেক্ষিক তাপ 400, তামার গোলকের ভর 250 গ্রাম, এটাকে কিলোগ্রামে পরিণত করতে হবে। অপর একটি ধাতব বৃত্তাকার রিং আছে, আরেকটা ধাতু দিয়ে তৈরি, সে ধাতুর নামটা নাই। একটা বৃত্তাকার রিং আছে যার ক্ষেত্রফল হচ্ছে 11.34 মিটার স্কোয়ার। গ নম্বর প্রশ্ন হচ্ছে তামার গোলক কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কত? একেবারেই সহজ ব্যাপার। তামার গোলক কর্তৃক গৃহীত তাপের ফর্মুলা কিউ সমান mS/T2 - T1। তো তামার ভর দেওয়া আছে, তামার আপেক্ষিক তাপ দেওয়া আছে, শেষ তাপমাত্রা আছে, আদি তাপমাত্রা আছে। তাপ শক্তির অপচয় না হলে উত্তপ্ত তামার গোলকটি উদ্দীপকের রিংয়ে প্রবেশ করানো যাবে কিনা? তাপ শক্তির অপচয় বলতে গৃহীত আর বর্ধিত তাপ যখন সমান হয় তখন তাপ শক্তির কোনো অপচয় থাকে না। তো যাই হোক, তার মানে গৃহীত এবং বর্ধিত তাপ সমান। তাপ শক্তির অপচয় না হওয়া মানে হচ্ছে গৃহীত তাপ এবং বর্ধিত তাপ সমান। উত্তপ্ত তামার গোলকটি উদ্দীপকের রিংয়ে প্রবেশ করানো যাবে কিনা? তো আমরা যে তথ্য দেওয়া আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে গোলকের আয়তন দেওয়া আছে 32 মিটার কিউব। আচ্ছা, এই যে গোলকের আয়তন যদি 32 মিটার কিউব হয়, যতটুকু নির্দেশনা আছে আশা করি তা দিয়ে তোমরা পারবা, যে গোলকের আয়তন যদি 32 মিটার কিউব হয় তাহলে সেখান থেকে আমরা ব্যাসার্ধটা বের করতে পারবো। এখন হয়তো প্রশ্ন জাগে যে গোলকের আয়তন যদি এত হয় তাহলে সেটা দিয়ে কিভাবে ব্যাসার্ধের মানটা বের করা যায়, এটা নিয়ে হয়তো একটা প্রশ্ন থাকে। যাই হোক, তাহলে আমরা গোলকের আয়তনের ফর্মুলাটা জানি। গোলকের আয়তন সমান যে সূত্রটা এরকম, আমি যদি একটু উল্লেখ করে দিই এখানে, তাহলে গোলকের আয়তন সমান হবে আয়তন বিহি সমান 4/3। আমরা জানি এখানে পাই লেখা যাচ্ছে না, তাই আমি পাইটা না লিখে ডট 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 দিয়ে দিলাম, পাই আর কিউব। আছে তো এখান থেকে দেখো বিহির মানটা আমাদের জানা আছে, আয়তন বিহির মানটা জানা আছে 32 মিটার কিউব। এখন এখান থেকে আর তো অবশ্যই বের করা যাবে, এখান থেকে আমরা আরটা বের করব। প্রথমে আমি যেটা বলছি যে এই যে আয়তন দেওয়া আছে, আয়তন বি সমান 4/3 পাই আর কিউব, এখান থেকে আমরা ব্যাসার্ধ আরটা বের করব। ব্যাসার্ধ আর বের করার পর ওই আর দিয়ে আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলবো, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একটু সমান পাই আর স্কোয়ার, ওই আর দিয়ে সেটা হবে 12.16। আর আমরা জানি যে রিং এর ক্ষেত্রফল হচ্ছে 11.34। তাহলে 11.34 যে রিং এর ক্ষেত্রফল, সেই রিং এর ভিতরে কখনোই এই যে 12 পয়েন্ট এত সেন্টিমিটার যেটা হয়েছে, এটা কখনোই এর ভিতরে প্রবেশ করানো যাবে না। তো সেটা সলিউশন তাহলে আমাদের এভাবেই হয়ে গেল। যাই হোক, ঠিক তারপরে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালে যেটা আসছে, দৃশ্যকল্প পি ও কিউ বস্তু দুইটির তথ্য ছক নিম্নরূপ। কিরকম? একটা বস্তু হচ্ছে পি, একটা বস্তু হচ্ছে কিউ। পি বস্তুর ভর আছে, কিউ বস্তুর ভর আছে। পি বস্তুর আপেক্ষিক তাপ, কিউর আপেক্ষিক তাপ, পি এর তাপমাত্রা, কিউর আদি তাপমাত্রা। তার মানে এটা হলো আদি তাপমাত্রা। তো এখানে একটু প্রবলেম, সেটা হলো তাপমাত্রাটা আবার ফারেনহাইট আর সেলসিয়াসে দিছে। তো এক তাপমাত্রা করে নিতে হবে। এই না না না, আসলে তাপমাত্রাটাকে শুধু ফারেনহাইটে দেওয়া ছিল, আমি অবশ্যই তাপমাত্রাটাকে সেলসিয়াসে করে দিছি। অর্থাৎ এখানে তাপমাত্রা দেওয়া ছিল পি বস্তুর 68, আমি এটাকে সেলসিয়াসে কত হবে সেটা লিখছি, আর এটা ফারেনহাইটে 120 ছিল, এটাকে সেলসিয়াসে কত হবে সেটা লিখে দিছি। তো দৃশ্যকল্প এলো একা। দৃশ্যকল্প 2, দশম শ্রেণী একজন ছাত্র -1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 খণ্ড বরফকে হাতে চাপ দিয়ে ধরলে তার জোড়া লেগে যায়, কিন্তু -2 তাপমাত্রার বরফকে একসাথে চেপে ধরলে জোড়া লাগে না। তো যাই হোক, আমি প্রথমে গ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলি। আমাদের গ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হচ্ছে এরকম: দৃশ্যকল্প 1-এ আচ্ছা, দৃশ্যকল্প 1-এ পি এবং কিউ বস্তু দুটি তাপীয় সংস্পর্শে রাখা হলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে? তার মানে পি এবং কিউ দুইটা বস্তুকে একত্র করলে পি কি পরিমাণ তাপ ছাড়বে সেটা বের করলে হবে। পি যেহেতু, হ্যাঁ, আর অথবা মানে দুইটা তো না, পি ছাড়বে না, অবশ্যই কিউ ছাড়বে, কারণ কিউ তাপমাত্রা যেহেতু বেশি। কিউ যে পরিমাণ তাপ বর্জন করবে সেটা বের করলেও চলবে, যেহেতু তার তাপমাত্রা 48 পয়েন্ট এত, অথবা পি কি পরিমাণ তাপ গ্রহণ করবে সেটা বের করলেও চলবে। কারণ আদান প্রদান বলতে কি বোঝায়, মানে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে। আসলে একটি বস্তু যে পরিমাণ তাপ ছাড়বে তার সাথের বস্তুটি ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে। সুতরাং কিউর বর্জিত তাপ বের করলেও চলবে, অথবা কিউর বর্জিত তাপ বের করলেও চলবে, অথবা পি এর গৃহীত তাপ বের করলেও চলবে। আবারও বলি, কিউর বর্জিত তাপ বের করলেও চলবে, আবার পি এর গৃহীত তাপ বের করলেও চলবে। তো এখন গৃহীত বা বর্জিত তাপ যেটাই বের করি না কেন সেটার জন্য পি এবং কিউর আদি তাপমাত্রাটা দেওয়া আছে। তো আদি তাপমাত্রা দিয়ে তো আর গৃহীত বা বর্জিত তাপ বের করা যাবে না।
তার জন্য শেষ তাপমাত্রা লাগবে, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রাটা বের করতে হবে। আমরা যদি মিশ্রণের তাপমাত্রা বের করে ফেলি তাহলেই কিন্তু গৃহীত বা বর্জিত তাপ বের করতে ফেলতে পারবে, এবং মিশ্রণের যে তাপমাত্রা হবে সেটা হবে পি এবং কিউ দুইটা বস্তুরই শেষ তাপমাত্রা। তাহলে এই জন্য আমরা সর্বপ্রথম মিশ্রণের তাপমাত্রাটা বের করবো। পি এর ভর কিউ এর ভর, পি বস্তুর আদি তাপমাত্রা, কিউ বস্তুর আদি তাপমাত্রা, পি বস্তুর আপেক্ষিক তাপ, কিউ বস্তুর আপেক্ষিক তাপ, চূড়ান্ত তাপমাত্রা। এরকম প্রশ্ন আমরা অনেকগুলো সলভ করছি। তো পি বস্তুর গৃহীত তাপ, কিউ বস্তুর গৃহীত তাপ, ক্যালরিমিতির সূত্র থেকে কিউ1 সমান কিউ2, এখান থেকে আমরা প্রথমে মিশ্রণের তাপমাত্রাটা বের করবো টি। এই মিশ্রণের তাপমাত্রা বের করার পরে এখন কি করব, কি পরিমাণ তাপের আদান প্রদান হবে, এবং রেজাল্ট হবে মিশ্রণের তাপমাত্রা 38.06 ডিগ্রি সেলসিয়াস। এখন কি পরিমাণ তাপের আদান প্রদান হবে এটার জন্য এখান থেকে কিউ1 এর মান বের করলেও চলবে, কিউ2 এর মান বের করলেও চলবে, কারণ কিউ1 এবং কিউ2 তো সমান। আচ্ছা, দৃশ্যকল্প ২ এর ঘটনাটি তোমার পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এটা আসলে একটা বর্ণনামূলক প্রশ্ন। এটা হচ্ছে ওই যে আমাদের যে পুনঃশীলী ভবনের ঘটনাটা আছে ওই ঘটনাটা জানতে হবে, যে দুইটি বরফের টুকরাকে আরেকটার সাথে চেপে ধরে ছেড়ে দিলে তারপরে তারা জোড়া লেগে যাবে। তো জোড়া লেগে যাবে কেন? কারণ যখন আমরা তাদেরকে চাপ দিয়ে ধরবো তখন তাদের সংযোগ স্তরের তাপমাত্রা, চাপের ফলে সংযোগ স্তরের তাপমাত্রা যখন কমে যাবে, কারণ চাপ দিলে আমরা জানি বরফের গলনাঙ্ক কমে যায়, কমে গেলে সেটা গলে যাবে। আবার ঠিক যখন চাপটা সরিয়ে নিব তখন আবার সেটা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যাবে। তো যাই হোক, এর পরেরটা আমরা একটু দেখি। চট্টগ্রাম বোর্ড 2019-এ যেটা আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি তিনটি বস্তু আছে। প্রথমে একটি ইস্পাত আছে যার দৈর্ঘ্য দেওয়া আছে 144 মিটার দেওয়া আছে, পাশে তাপমাত্রা আছে 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা দেখতে পাচ্ছি পাশে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর দৈর্ঘ্য দেওয়া আছে 144 মিটার। এটা হচ্ছে পি বস্তু। আর পি অর্থাৎ এটা আমরা পরবর্তীতে এটা হচ্ছে একটা ইস্পাত। তারপরে একটা পাত্র দেখতে পাচ্ছি যার ভিতরে পানি আছে। তারপরে সি আরেকটি আছে যার ভিতরে গ্যাস আছে। তো এখানে আবার ইস্পাতের আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের পাত্রের দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। আসলে দৈর্ঘ্য প্রসারণ মানে হচ্ছে দৈর্ঘ্য ঠিক কতটুকু প্রসারিত হবে সেটা বের করতে হবে। না, দৈর্ঘ্য প্রসারণ না, পাতের দৈর্ঘ্য। 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইস্পাতের পাতের দৈর্ঘ্য বের করো। তার মানে শেষ দৈর্ঘ্য বের করতে হবে। আদি দৈর্ঘ্য কিন্তু 144 মিটার দেওয়া আছে। আর শেষ দৈর্ঘ্য L2 বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে? আর আদি দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তন প্রসারণ দেওয়া আছে। এই যে আয়তন প্রসারণ সহগ দেওয়া আছে গামা, এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করব কিভাবে? কারণ আমরা জানি আলফা সমান গামা ডিভাইডেড বাই 3। এই যে এটা হচ্ছে গামার মান, এই যে ডিভাইডেড বাই 3, অর্থাৎ গামাকে 3 দিয়ে ভাগ করলে আলফার মান পাওয়া যায়। আদি তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শেষ তাপমাত্রা 38। কারণ এই যে এখানে দেওয়া আছে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, যেটা আদি, আর 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেহেতু শেষ দৈর্ঘ্য, সুতরাং এটা শেষ তাপমাত্রা। শেষ দৈর্ঘ্য কত আমরা জানি L2, এখানে বসায় দিলেই হবে। আচ্ছা, তাপ প্রয়োগে এ বি সি এর প্রসারণ ভিন্ন হয়, বিশ্লেষণ করো। ব্যাখ্যামূলক উত্তর। আসলে এটাও কোনো ম্যাথমেটিক্স লাগবে না উত্তরে, এই ধরনের প্রশ্ন খুব কমই আসে। তারপরে যেহেতু আসছে এটা আসলে ব্যাখ্যামূলক উত্তর, আমি ব্র্যাকেটে লিখে রাখছি এর কারণে এখানে ম্যাথমেটিক্স লাগবে না। তিনটার প্রসারণ ভিন্ন হয় কারণ আমরা প্রথমটার প্রসারণ বের করে ফেলছি, যেটার প্রসারণ কত হয়। তো এটা হচ্ছে যেহেতু কঠিন বস্তু, কঠিন বস্তুর প্রসারণ, এটা হচ্ছে তরল, তরলের প্রসারণ এবং গ্যাসীয় পদার্থের প্রসারণে এক নয়, বলে এখানে ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করা সম্ভব না। কারণ শুধুমাত্র এই বস্তুটারই যাবতীয় হিসাব বের করা যাবে, কতটুকু প্রসারিত হয়েছে, প্রসারিত হয়ে কত হয়েছে, দৈর্ঘ্য প্রসারণ সহ, কিন্তু বি বস্তুর কোনো তথ্যই দেয়া নাই এবং সি বস্তুর কোনো তথ্যই দেয়া নাই। সুতরাং গাণিতিক কোনো হিসাব বের করা সম্ভব নয়, শুধুমাত্র ব্যাখ্যামূলক উত্তর যে যেহেতু এই বস্তুটা কঠিন বস্তু, আমরা জানি কঠিন বস্তুর প্রসারণ সবচাইতে কম হয়, তারপরে হচ্ছে তরলের প্রসারণ তার চাইতে বেশি হয়, গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচাইতে বেশি হয়। এটা কেন হয়? কারণ পদার্থের অণুগুলো নিজের জায়গায় থেকে কাঁপতে থাকে, তরলের তো অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কম, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি, মানে তরলের ক্ষেত্রে বেশি, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আরো বেশি, আর কঠিনের ক্ষেত্রে কম। এরকম কিছু ব্যাখ্যামূলক জবাব এখানে জাস্ট রেডি করে দিতে হবে। তো ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আলোচনা এতটুকুই, সবাইকে ধন্যবাদ।